আমি স্যারকে বললাম, প্লিজ আপনি আমার সাথে এরকম কাজ করবেন না। আমি আপনার কোম্পানিতে চাকরি করতে এসেছি, অন্য কিছু করতে আসিনি। আর তাছাড়া আমি আপনার মেয়ের মতো, আপনার সাথে আমার কোনোভাবেই এসব হয় না। স্যার আমাকে বলল, আমার এখানে চাকরি করতে হলে আমার কথা মানতে হবে। আমাকে খুশি করতে পারলে তোমার টাকা পয়সার অভাব হবে না। স্যারের এইসব কথা শোনার পরেও আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। তারপর স্যার আমার সাথে এমন কাজ করল, আমি বাধ্য হয়ে স্যারকে আমার সবকিছু বিলিয়ে দিলাম। স্যার আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের দাঁড়িয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি, তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আমার নাম নীলুফা আক্তার নীলু। পরিবারের সবাই নীলু নামে ডাকে। বয়স 21 বছর। আমার গ্রামের বাড়ি দৌলতপুর। মা বাবা সহ আমরা সবাই একসাথে ঢাকাতে থাকি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার সৌন্দর্যের প্রেমে পড়ে শত শত ছেলে আমায় প্রতিদিন বিরক্ত করত। আমার সাথে প্রেম করতে চাইত, আমায় নিয়ে পার্কে ঘুরতে চাইত। কিন্তু আমি আমার গতিতে চলতাম। আমি এসবে কান দিতাম না, কারণ আমার বাবা একজন গরিব মানুষ। ঢাকায় আমরা যে বাসায় থাকি সেই বাসার নিচে আমার বাবা একটি মুদি দোকানের ব্যবসা করে। আমরা 3 বোন 2 ভাই। বুঝতেই পারছেন আমাদের বড় পরিবার। 2 ভাই ছোট ছোট এবং 2 বোন আমার ছোট। একজন পড়ে ক্লাস 7-এ আর একজন পড়ে ক্লাস 9-এ। ভাই বোনের মধ্যে আমি সবার বড়। বাবার আমাদের এত বড় পরিবার চালাতে অনেক হয়। তাই আমি ভাবলাম, আমি যেহেতু SHC পাশ করেছি, তাহলে পার্ট টাইম একটি চাকরি করতে পারলে বাবাকে হয়তো কিছুটা সাপোর্ট করতে পারব। চাকরির কথা ভাবছি আর একটি জাতীয় পত্রিকা পড়ছি। হঠাৎ পত্রিকায় একটি বিজ্ঞাপন আমার চোখে পড়ল। আর তাতে বড় বড় অক্ষরে লেখা রিসেপশনিস্ট আবশ্যক। বিজ্ঞাপনে লেখা ছিল একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানির জন্য একজন সুন্দরী, স্মার্ট, পরিশ্রমী, লাবণ্যময়ী, সুদর্শনা এবং আকর্ষণীয় বাচনভঙ্গি একজন মেয়ে রিসেপশনিস্ট প্রয়োজন। যোগ্যতা HSC পাস আর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আর নিচে একটি মোবাইল নম্বর দেওয়া আছে। সেখানে একটি ঠিকানা দেওয়া আছে, আর তাতে লেখা আছে, যারা চাকরি করতে আগ্রহী শুধু তারাই 20 তারিখ সকাল 10টার সময় ইন্টারভিউ দিতে আসার জন্য অনুরোধ করা হলো। ইন্টারভিউয়ের সময় সকল প্রকার সনদের মূল কপি এবং ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন। সাথে আপনার একটি বায়োডাটা নিয়ে আসবেন। আমি ভাবলাম, যদি আমার একটি রিসেপশনিস্টের চাকরি হয় তাহলে আমার পড়ালেখার খরচটা হয়তো আমি চালাতে পারব। আর পাশাপাশি আমি আমার বাবাকে একটু সাহায্য করতে পারব। কারণ বাবার এখন বয়স হয়েছে, বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করছে, আর কত করবে। দেখি এবার আমি বাবা মাকে একটু সাহায্য করতে পারি কিনা। এই ভেবে আমি সবশেষে ইন্টারভিউতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর আমার এক ছেলে বন্ধুর কাছে ফোন দিলাম আর বললাম, জাবির, আমি একটি কোম্পানি রিসেপশনিস্ট পোস্টে ইন্টারভিউ দিতে যাচ্ছি। এখন আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি? আমাকে একটু পরামর্শ দে। জাবির আমাকে বলল, দোস্ত, তোর যে চেহারা, পুরাই আগুন, তোর কিছুই করা লাগবে না। তুই শুধু ভালো করে সাজুগুজু করে কোম্পানির সামনে যেতে পারলেই হলো। ব্যাস, আর কিছু করা লাগবে না, দেখবি তোর চাকরি হয়ে গেছে। কারণ কোম্পানির এমডিরা মতো স্মার্ট একজনকে নিতে পারলে অনেক খুশি হয়। দেখিস, তুই যাও মাত্রই তো চাকরি হয়ে যাবে। আমি জাবিরকে বললাম, মজা করিস না দোস্ত। যদি পারিস তাহলে আমাকে ভালো কিছু পরামর্শ দে। তারপর জাবির বলল, দোস্ত, আমি মজা করছি না, সত্যি কথা বলছি। কোম্পানির এমডি তোর মতো আকর্ষণীয় মেয়ে পেলে হয়তো চাকরিটা দিয়ে দেবে। কারণ রিসেপশনিস্ট সুন্দরী মেয়ে ছাড়া তারা বসায় না। তারপর জাবির বলল, যা দোস্ত, তুই গেলে তোর চাকরিটা হবে। জাবিরের কথা শুনে আমার চাকরিতে যাওয়ার আগ্রহ আরও অনেকটা বেড়ে গেল। তারপর যেদিন আমার ইন্টারভিউ সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে চলে গেলাম বিউটি পার্লারে। সেখান থেকে খুব ভালো করে সাজলাম, একটা জিন্স প্যান্ট আর টি-শার্ট পরলাম, যাতে খুব আবেদনময়ী মনে হয়। আমাকে দেখলেই যেন কোম্পানির এমডির মাথা ঘুরে যায়। এমনিতে আমাকে সাজলে নাকি পরিমণির মতো লাগে। একথা আমার অনেক ছেলে বন্ধুদের কাছ থেকে আমি শুনেছি। তাই নিজেকে এমনভাবে প্রস্তুত করলাম যেন আমাকে দেখে কোম্পানির এমডির মাথা ঘুরে যায় আর আমাকে চাকরি দিতে বাধ্য হয়। কারণ আমি এটুকু জানতাম যে কোনো বড় কোম্পানির রিসেপশনিস্ট পদে সুন্দরী আর আবেদনময়ী ছাড়া কোম্পানি নিয়োগ দেয় না।
তাই আমি সেরকমভাবে সাজুগুজু করে রোমান্টিক মন নিয়ে ইন্টারভিউ দিতে গেলাম। আমি কোম্পানির অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে ওয়েটিং রুমে বসে রইলাম। আর আমার সাথে আরও অনেকেই ইন্টারভিউ দিতে এসেছে। তারাও বেশ সাজুগুজু করে এসেছে, তবে আমার কাছে মনে হলো আমিই পারফেক্ট। জীবনের প্রথম ইন্টারভিউ, তাই নিজের কাছে অনেক ভয় লাগছে। তারপর শুরু হলো ইন্টারভিউ। আমার সিরিয়াল পড়ল 4 জনের পরে। 4 জনের পরে আমার ডাক দিল। আমি স্যারের রুমে প্রবেশ করে স্যারকে বললাম, মে আই কাম ইন স্যার? স্যার বলল, ইয়েস কাম। তারপর আমি স্যারকে বললাম, স্যার আমি কি বসতে পারি? স্যার বলল, ইয়েস বসুন। কি নাম আপনার? আমি বললাম, স্যার আমার নাম নীলুফা আক্তার নীলু। তবে সবাই আমাকে নীলু বলেই ডাকে। স্যার বলল, বাহ, খুব সুন্দর নাম তোমার। তুমি দেখতেও যেমন সুন্দর, তোমার নামটাও তেমনই সুন্দর। আচ্ছা নীলুফা, তুমি কেন আমাদের এখানে চাকরি করবে? আমাদের কোম্পানিতে কাজ করতে হলে রাতে দিনে, মানে অনেক সময় ডে নাইট শিফটে কাজ করতে হবে। তুমি কি পারবে নাইট শিফটে কাজ করতে? আমি বললাম, স্যার চাকরিটা আমার খুব দরকার। মা বাবার সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। স্যার দয়া করে যদি আপনি আমাকে চাকরিটা দেন, তাহলে আমি এবং আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকবে। তখন স্যার বলল, আচ্ছা নীলুফা, আপনি একটা কাজ করতে পারেন। মনে করেন আপনার চাকরিটা হয়ে গেছে। আর শুনুন, আমাদের কোম্পানির রুলস অনুযায়ী আপনার বেতন পড়বে 15,000 টাকা, আরও কিছু কাজ আছে, পরে বুঝবেন। আমি বললাম, কি কাজ স্যার? স্যার আমাকে বলল, তুমি এখানে শুবে। আর আমি শুধু তোমার এখান থেকে 1 সিরিঞ্জ রক্ত নেব। আমি তখন চাকরি হওয়ার লোভে স্যারকে আর কোনো কিছু না বলে সরাসরি বলে দিলাম, জি স্যার, আমি রাজি। তারপর স্যার আমাকে বলল, তুমি ভেবেচিন্তে বলছো তো? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি ভেবেচিন্তে বলছি। তারপর স্যার আমাকে বলল, নীলুফা, রক্তটা যে তোমার বিশেষ জায়গা থেকে নিতে হবে, হয় উপর থেকে, না হয় নিচ থেকে। আমি বললাম, স্যার এটা কিভাবে সম্ভব? স্যার বলল, নীলুফা, একটু স্যাক্রিফাইস করো। স্যারের এই বিনয় মাখা কথায় আমি না করতে পারলাম না। আমি বললাম, স্যার ঠিক আছে, তাহলে উপর থেকে নেন। তারপর স্যার আমার এখান থেকে রক্ত নিলেন। রক্ত নেওয়ার সময় স্যার আমার সাথে খুব বাজে আচরণ করছিল, আর তাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রক্ত নেওয়া শেষ হলে স্যার আমাকে বলল, নীলুফা, আপনি কাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন্ট করতে পারেন। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাসায় চলে আসলাম। আমার চাকরির কথা শুনে মা বাবা এবং ভাই বোন সবাই খুশি হয়েছে। তারপর থেকে আমি নিয়মিত অফিসে চাকরি করছি। আমি চাকরি করা প্রায় 1 মাস হয়ে গেল। তারপর হঠাৎ এমডি স্যার আমাকে তার চেম্বারে ডাকল। আমি স্যারের রুমে গেলাম। তখন স্যার আমাকে বলল, নীলুফা, আগামী শনিবার আমাদের কোম্পানির বর্ষপূর্তি, যার ফলে আমরা আমাদের কোম্পানির একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এখানে দেশি বিদেশি অনেক গেস্ট থাকবে। আর সেখানে উপস্থাপনের পারফরম্যান্সটা তোমাকেই করতে হবে। আমি বললাম, জি স্যার। তারপর শনিবার এলো। আমাদের কোম্পানির বর্ষপূর্তি অনুষ্ঠানে যাব। আর স্যার আমাকে বলেছিল খুব ভালো করে সাজুগুজু করে যেতে, কারণ এখানে দেশি বিদেশি অনেক গেস্ট আসবে। আমি খুব ইচ্ছা মতো সাজলাম। সেদিন নীল রঙের একটি শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল সেদিন আমাকে খুব আবেদনময়ী লাগছিল। অনুষ্ঠানে আমি গিয়ে উপস্থাপনার কাজ করতে থাকলাম। আর এমডি স্যার সহ বিদেশি অনেক গেস্ট এই অনুষ্ঠানে ছিল। স্যার বিদেশি অনেক বায়ারকে আমাদের কোম্পানিতে অনুষ্ঠান উপলক্ষে দাওয়াত দিয়েছিলেন। তার মধ্যে 7 জন নাম করা বড় বড় বায়ার আমাদের কোম্পানির বর্ষপূর্তি অনুষ্ঠানে এসেছিল। তারা দেখতে অনেক বড় বড় মানুষ। আমার কাছে মনে হচ্ছে হেব্বি শক্তিশালী, অনেক পাওয়ারফুল। তারা যখন চেয়ারে বসে, তখন তাদের বিশ্বাসটা খুব ভালো করে বোঝা যায় যে তারা কত পাওয়ারফুল। অনুষ্ঠান চলাকালে আমি দেখলাম বিদেশি একজন বায়ার আমার দিকে খুব বাজেভাবে চেয়ে রইল। আর সালের কানে কানে ফিসফিস করে কি যেন বলল। আমি তখন আমার উপস্থাপনার কাজ করতেছিলাম। অনুষ্ঠান শেষে এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। এমনি স্যার আমাকে বলল, নীলুফা, এবার আমাদের কোম্পানির সকলের একটি অনুরোধ, তোমার একটি গানের সাথে নৃত্য করতে হবে। আমি বললাম, স্যার তেমন বেশি পাই না। তারপরেও স্যারের অনেক জোরাজুরিতে আমি নৃত্য করতে রাজি হলাম। আর এমনিতে যখন স্কুলে পড়তাম,
তখন আমি মাঝে মাঝে আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য করার মোটামুটি অভিজ্ঞতা আছে। তারপর একটি ডিজে গান বক্স ছেড়ে দিল। আমি গানের তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করলাম। আমার নাচ দেখে বিদেশিরা লোলুপ দৃষ্টিতে চেয়ে রইল। তারপরেও আমি আমার মতো করে সকলকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন কৌশলে নাচতে শুরু করলাম। এভাবে আমাদের অনুষ্ঠান শেষ হল। অনুষ্ঠান শেষে এমডি স্যার আমাকে বলল, মিস নীলুফা, আজকে তোমার পারফরম্যান্স অনেক চমৎকার হয়েছে। তোমার নাচে বিদেশিরা অনেক খুশি হয়েছে। তবে তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি ফ্রেশ হয়ে চেম্বারে আসো। একটু তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? আমি বললাম, জি স্যার। তারপর কিছুক্ষণ পর আমি এমনি স্যারের চেম্বারে গেলাম। স্যার আমাকে বলল, নীলুফা, তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু কথাগুলো যে আমি কি করে বলি বুঝতে পারতেছি না। আবার তুমি যদি আমাকে ভুল বোঝ। আমি বললাম, স্যার, আপনার যে কোনো কথা আমাকে নির্দ্বিধায় বলেন, আমি কিছু মনে করব না। স্যার বলল, নীলুফা, তুমি তো জানো আমার কোম্পানির প্রায় ৮০% অর্ডার আসে বিদেশ থেকে, তাও আবার যারা আমার অতিথি প্রতিবছর তারাই আমার 50% অর্ডার দেয়। কিন্তু তাদের খাবার দাবার বাসস্থান আমি কোনো কিছুর কমতি দেই নাই। কিন্তু তারা এইবার আমার কাছে এমন একটি জিনিস দাবি করে বসেছে। এখন যে আমি কি করি নীলুফা, আমার মাথায় আসছে না। আমি বললাম, স্যার, তারা আপনার কাছে কি চায়? তারপর স্যার আমাকে বলল, নীলুফা, তারা চায় তুমি তাদেরকে একটু খুশি করো। আমি বললাম, স্যার, এসব আপনি কি বলছেন? এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া তাদের সাথে আমার যায় না। স্যার, দয়া করে আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আমি কোনো দিন কারো সাথে এমন কাজ করি নাই। স্যার, আমাকে ক্ষমা করবেন। তখন স্যার বলল, দেখো নীলুফা, আমি কিন্তু ইচ্ছে করে তোমাকে এই প্রস্তাব দেইনি। আমার কোম্পানির 50% অর্ডার তোমার উপর নির্ভর করছে। আর তাদের দেশে তো এইসব ওপেন, যার কারণে তারা তোমাকে দেখে চেয়ে বসেছে। এখন তুমি তাদের প্রস্তাবে যদি রাজি না হও, তাহলে তারা আমার সকল অর্ডার বাতিল করে দেবে। আমার কোম্পানির বিরাট লস হয়ে যাবে। নীলুফা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি দয়া করে আমার কোম্পানি রক্ষা করো, বিনিময়ে তুমি যা চাও আমি তাই দিব। স্যার বলল, দেখো নীলুফা, এমন সুযোগ জীবনে হয়তো তুমি আর পাবে না। নীলুফা, তুমি 7 দিন 7 জনকে সময় দেবে। আমি তোমাকে এর বিনিময়ে 7 লক্ষ টাকা দিব। আমি বললাম, স্যার, 7 লক্ষ? স্যারের মুখে 7 লক্ষ টাকার কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। একদিকে 15,000 টাকা প্লাস চাকরি, আর একদিকে বাবার অভাব অনটনের সংসার, আর অপরদিকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ যত। কি করে বুঝতে পারছি না। আমি স্যারকে বললাম, স্যার, আমাকে 1 ঘন্টা সময় দিন। আমি একটু ভাবি, আর ভাবতে ভাবতে এমনিতেই মায়ের ফোন এলো। মা বলল, নীলুফা, তো বাবার শরীর খুব খারাপ। আমরা তো বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি। এখন ডাক্তার বলেছে অপারেশন লাগবে, আর অপারেশনের খরচ হবে 5 লাখ টাকা। নীলুফা মা, এখন আমরা কি করি? তুই তাড়াতাড়ি একটু হাসপাতালে আয়। মায়ের ফোন পেয়ে মনটা ভেঙে গেল। আমি খুব দ্রুত এবং বিস্তারে এখানে গেলাম। আমি স্যারকে বললাম, স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। এখন আপনি দয়া করে আমাকে 5 লক্ষ টাকা দিন, বাকিটা পরে নেব। এমনি স্যার বলল, কি বলো নীলুফা, তুমি এখন এত টাকা দিয়ে কি করবে? আমি বললাম, স্যার, আমার বাবা হাসপাতালে ভর্তি। অপারেশনের জন্য টাকা লাগবে। তারপর স্যার আমাকে বলল, কি বলো নীলুফা, তোমার বাবা হাসপাতালে ভর্তি? চলো, তোমার বাবাকে আমিও দেখতে যাব, আর তোমার বাবার অপারেশনের টাকা আমি পেড করে দিচ্ছি। হাসপাতাল থেকে আসার পর স্যার আমাকে বলল, নীলুফা, তোমার জন্য আজকে আমাদের একজন সম্মানিত সুইজারল্যান্ডের গেস্ট অপেক্ষা করছে। আমি জানি এখন তোমার মন খারাপ, তারপরেও তাদেরকে খুশি করা তোমার উপর বাধ্যতামূলক। প্লিজ নীলুফা, একটু কনসিডার করো। তারপর স্যার আমাকে একটি রুমে নিয়ে গেলেন, যেখানে মিস্টার এলডেন্ট আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে দেখি মিস্টার এলডেন্ট সেখানে বসে বসে আমার জন্য অপেক্ষা করছে, আর বিদেশি পানি পান করছে। আমাকে দেখে মিস্টার এলডেন্ট খুব খুশি হল। তারপর মিস্টার এলডেন্ট কি যেন বিদেশি পাওয়ারফুল শারাব আমাকে পান করালো। আমি তা খেলাম। অনেক টেস্ট খাওয়ার পর দেখি আমার খুব এনার্জি মনে হচ্ছে। মনে হচ্ছে এরকম 10 এলডেন্টকে আমি কন্ট্রোল করতে পারব। তারপর শেরমান শুরু করল। সে এতটাই রোম্যান্টিক যে এতদিন শুধু বিদেশিদের কথা শুনতাম,
আজ নিজে উপভোগ করার সুযোগ পেলাম তাদের সাথে রোমান্স করে আনন্দ করে ফুর্তি করার। তারপর আমরা প্রায় অনেকক্ষণ আনন্দ ফুর্তি নাচ গান করলাম। এতদিন শুধু মানুষের নিকট শুনতাম যে বিদেশিরা আনন্দ ফুর্তিতে খুবই এক্সপার্ট, আর আজকে তা বাস্তবে বুঝলাম। তাদের সাথে আনন্দ ফুর্তি করে এতটুকুই বুঝলাম যে তারা যখন আক্রমণ করে তখন খুবই ভয়ানক হয়ে যায়, যা খুব কম সংখ্যক মানুষই সহ্য করতে পারে। এইভাবে 7টি দিন 7 জনের সাথে পার হল। 7টি দিনেই ছিল আমার কাছে স্মরণীয়। যদিও আমার প্রথম খুব খারাপ লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আমি শান্তি পেয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে তারা অনেক পারে, তারা অনেক পাওয়ারফুল বটে। আমি তাদের সাথে রোমান শেষ করে এমডি স্যারকে ফোন দিলাম। স্যার এসে আমাকে এখান থেকে নিয়ে গেল। তারপর কাজ শেষে এমডি স্যার আমাকে বলল, কি নীলুফা, তুমি আমার কোম্পানিকে বাঁচিয়েছ। তোমার জন্য আর একটি গিফট আমার পক্ষ থেকে। তুমি এবার চোখ বন্ধ করো। একটু পর স্যার আমাকে বলল, এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি স্যার আমার জন্য ডায়মন্ডের একটি রিং উপহার হিসেবে দিল, আর বলল, কন্ট্রাক্টের বাকি টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। তারপর থেকে আমি এইভাবে স্যার আমাকে দিয়ে প্রতিনিয়তই কাজ করাতো। আমি আস্তে আস্তে তাদের বাধ্য হয়ে গেলাম। এইভাবে সকলের চোখ ফাঁকি দিয়ে চলতে লাগলো আমার কাজ। তারপর কিছুদিন পর বাবা মা আমাকে একটি ছেলের সাথে আমায় দিয়ে দিল। ছেলেটি খুবই দুর্বল। আমি তার কাছ থেকে কোনো কিছুই পাই না। আমার যা প্রয়োজন সে আমাকে তা কিছুই দিতে পারে না, কারণ আমার তো বেশি পেয়ে অভ্যাস। ভাবলাম তার সাথে মনে হয় আমার শান্তি হবে না, তাই আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসলাম। ডিভোর্স দিয়ে চলে এসে আমি আবার আমার এমডি স্যারকে ফোন দিলাম। স্যার, আমি আবার আপনাদের সাথে কাজ করতে চাই। আমার অনেক প্রয়োজন, যা আপনারা ছাড়া কেউ এর চাহিদা পূরণ করতে পারবে না। তারপর আমার স্যার বলল, নীলুফা, তোমার জন্য এই কোম্পানির দরজা সারা জীবন খোলা। চলে এসো। তবে নীলুফা, তোমাকে আজকে আমি একটা সত্য কথা বলি। তুমি কি জানো প্রথম দিন তোমার বিশেষ জায়গা থেকে কেন আমি রক্ত নিয়েছিলাম? আমি বললাম, না স্যার। কারণ তুমি ছিলে আমার এই পথের প্রথম দিনের টার্গেট, আর বিদেশিরা আমাকে বলেছিল যাদের দ্বারা এই কাজ করাক তাদের রক্ত পরীক্ষা করে রাখতে। কারণ তারা খুবই সচেতন, যাদের রক্ত একদম পরিষ্কার তাদের সাথে তারা আনন্দ করে। তারা খুবই স্বাস্থ্য সচেতন। নীলুফা, এই জন্য তোমার রক্তটা আগে পরীক্ষা করেছিলাম। তারপর তোমাকে এক নাটকীয় কায়দায় তোমার অনেক মূল্যবান করে দিলাম। তুমি এখন আমার 1000 কোটি টাকার সম্পদ। আমরা আমাদের কাজ চালিয়ে যাই। তারপর থেকেই আমি এখনো দেশের প্রতীক। প্রতিদিন শত শত মানুষকে আনন্দ দেওয়াই আমার মূল কাজ। জানি না এই পথের শেষ কোথায় আর কোথায় গিয়ে দাঁড়ায় এই জীবনের গতিধারা। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন। এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? দয়া করে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর তোমরা যদি এরকম ধরনের মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ঐশী আপু দেখতে খুব সুন্দরী ছিল। আমার আপুর বিয়ের হওয়ার 1 মাস পরেই দুলাভাই বিদেশ চলে যায়। দুলাভাই বিদেশ যাওয়ার পর আপুর তার বয়ফ্রেন্ডকে বাসায় এনে যা করল তা আমি দেখি ফেলি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপুকে আমি যা বলতাম আপু তা করত। একদিন আপুকে হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাহলে কথা না বাড়িয়ে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম শাওন, বয়স 18 বছর। আমার একমাত্র বড় বোন সুমাইয়া আফরিন ঐশী। বাড়ির সবাই ঐশী বলে ডাকে। তার বয়স 20 বছর। কিছুদিন আগে ঐশী আপুর বিয়ে হয়েছে। দুলাভাই বিদেশে থাকে। বিয়ে করার জন্য 1 মাস আগে দেশে এসেছে। ঐশী আপুকে দেখেই তার পছন্দ হয়েছে, তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না। বাবা একটা ছোট কোম্পানিতে চাকরি করেন। ঢাকা শহরে থাকা খাওয়ার খরচ সামলানো কঠিন। তাই দুলাভাই এর মতো একটা ভালো ছেলেকে পেয়ে বাবা আর মা কোনো দেরি করতে চায়নি। ঐশী আপু বিয়েতে খুব খুশি ছিল। কিন্তু দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। আর দুলাভাই এর বিদেশ যাওয়ার সময় হয়ে গেল। বিয়ের 2 মাসের মধ্যেই স্বামী বিদেশে চলে যাবে, তাই ঐশী আপু ভীষণভাবে ভেঙে পড়ল। তাই দুলাভাই সিদ্ধান্ত নিল যে 1 বছর পরেই দুলাভাই দেশে ফিরে আসবে, আর এই 1 বছর ঐশী আপু তার বাপের বাড়িতেই থাকবে।
দুলাভাই এর বাড়ি টাঙ্গাইল জেলাতে। তাই বিদেশে যাওয়ার 1 সপ্তাহ আগেই ঐশী আপুকে সাথে নিয়ে ঢাকাতে আমাদের বাসায় চলে আসলো। ঐশী আপু আর দুলাভাই আসাতে মা বাবা আমরা সবাই খুব খুশি হলাম। দুলাভাই আর ঐশী আপুর সাথে আমি খুব আনন্দের সাথে সময় কাটাতে লাগলাম। দুলাভাই এর বিদেশে যাওয়ার দিন চলে আসলো। দুলাভাই যেদিন বিদেশে যাবে তার আগের রাতে আমার ঘুম ভেঙে গেল। আমি পানি খাওয়ার জন্য আমার রুম থেকে বাহিরে এসে ডাইনিং এ এসেছি। বাইরে প্রচণ্ড গরমের তাপদাহ। এই গরমের প্রখরতায় সবাই অসুস্থ হচ্ছে। পানি খাওয়ার প্রবণতাও আমার ঠিকঠাক নিয়মে নেই। তাই স্বাভাবিক নিয়মের থেকে এ সময় একটু বেশি পানি পান করছিলাম। পানি খেয়ে আমার রুমে যাওয়ার সময় হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ আসলো। আমি খেয়াল করে শুনলাম, আওয়াজটা আমার পাশের রুম অর্থাৎ ঐশী আপুর রুম থেকে আসছে। আমি ঐশী আপুর রুমের দিকে তাকিয়ে দেখলাম রুমের জানালা খোলা। প্রথমে ভাবছিলাম হয়তো এই গরমে জানালা খোলা রেখেছে, পাশ দিয়ে হালকা বাতাস যাওয়ার জন্য, আর রুমের ভিতরে লাইট জ্বলছে। আমার কৌতূহল বেড়ে গেল। আমি ঐশী আপুর রুমের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। এটা কি দেখলাম আমি? আপু জানালার দিকে তাকাতেই আপুর চোখের সাথে আমার চোখাচোখি হতেই আমি জানালা থেকে পাশে সরে গেলাম। কিন্তু এবার আমি আমার রুমে না গিয়ে জানালার পাশেই দাঁড়িয়ে থাকলাম। সময়ের সাথে আমার সাহসও বাড়তে লাগল। আমি আবার জানালা দিয়ে দেখলাম। আমি জানালায় দাঁড়াতেই দেখি আপু আমার দিকেই তাকিয়ে আছে। আমাকে দেখে আপু একটা মুচকি হাসি দিল। আপুর মুচকি হাসিতে আমার সাহস আরও বেড়ে গেল। সে রাতে গরমে ভালো ঘুম না হওয়ায় আমার মাথাটা ভারী হয়ে আছে। বারবার ঐশী আপু আর দুলাভাই এর কথা আমার চোখের সামনে ভেসে আসছে। সেটা মনে পড়তেই আমার ভীষণ ভয় লাগছিল। গতকাল রাতে আপু আমাকে কিছু বলেনি, কিন্তু আজকে আমি আপুর সামনে দাঁড়াবো কিভাবে? আজকে আপু আমাকে কি বলবে? এসব ভাবতে ভাবতে আমার মাথাটা আরও ভারী হয়ে আসছিল। তখনই আমার মা চিৎকার করে আমাকে সকালের নাস্তা করার জন্য ডাক দিল। আজকে দুলাভাই বিদেশে চলে যাবে, তাই বাবাও আজ বাড়িতেই আছে। আমি আমার রুম থেকে বাহিরে এসে দেখি বাবা, মা, দুলাভাই আর ঐশী আপু ডাইনিং টেবিলে বসে আছে। আমি মাথা নিচু করে এগিয়ে গিয়ে নাস্তা করতে বললাম। আমি ভয় করছিলাম যে কখন যেন ঐশী আপু গতকাল রাতের প্রসঙ্গ তুলে সবার সামনে আমাকে বকা দিবে। কিন্তু তেমন কিছুই হলো না। ঐশী আপু একদম স্বাভাবিক ছিল। আপুর আচরণ দেখে মনে হচ্ছিল যেন গতকাল রাতে কিছুই হয়নি। আপুর আচরণ দেখে আমি স্বস্তি পেলাম। দুলাভাই বিদেশে চলে গেল। ঐশী আপু সারাদিন মন খারাপ করে থাকল। সেদিন রাতে প্রায় 11টার দিকে গরমে আমি আমার রুম থেকে বাহিরে এসে দেখি ঐশী আপু গরমে রুমের জানালা খোলা আর রুম এর ভিতরে লাইট জ্বলছে। আমি এগিয়ে গিয়ে আপুর রুমের জানালায় দাঁড়ালাম। জানালার পর্দাটা একটু সরিয়ে দিয়ে দেখলাম আপু বিছানায় বসে বই পড়ছে। আমি জানালায় দাঁড়িয়ে আপুকে দেখতে লাগলাম। আপু বিছানায় হেলান দিয়ে বই পড়ছে। বই পড়তে পড়তে আপু জানালার দিকে তাকিয়ে দেখল আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমাকে কিছু না বলে আপু আবার বই পড়তে লাগল। বই পড়তে পড়তে আপু বারবার আমাকে দেখছিল। আমিও চুপচাপ দাঁড়িয়ে আপুকে দেখছিলাম। বেশ কিছুক্ষণ পরে আপু বিছানা থেকে নেমে হাতের বইটা টেবিলে রেখে জানালার কাছে আমার সামনে এসে দাঁড়াল। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি রে, কিছু বলবি? আমি থতমত খেয়ে বললাম, আপু তুমি ঠিক আছো? আপু সুন্দর একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। অনেক রাত হয়েছে, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, তুমি কি এখনই ঘুমাবা আপু? আপু বলল, হ্যাঁ, তুইও গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, আগে তুমি শুয়ে পড় আপু, তারপরে আমি ঘুমাতে যাচ্ছি। আপু আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। বারবার আপুর কথা মনে আসছিল। সকালে উঠে আবার সব কিছু স্বাভাবিক। দিনের বেলায় আপু কখনো রাতের বিষয়ে কোনো কথা বলতো না। দিনের আপু আর রাতের আপু যেন সম্পূর্ণ আলাদা। আমিও কখনো দিনের বেলা রাতের বিষয়ে কথা বলতাম না। এভাবেই আমাদের দিন কাটতে লাগল। দিনের বেলায় আমরা দুই ভাই বোন স্বাভাবিক আচরণ করতাম। কিন্তু প্রতিদিন রাতে আমি আপুর রুম এর জানালায় গিয়ে আপুকে দেখতাম। কোনো দিন আপু জেগে থেকে বই পড়ত বা টিভি দেখত। আবার কোনো দিন আমি যাওয়ার আগেই আপু রুম এর লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ত। প্রায় 8-9 দিন পরে একদিন রাতে আমি ঐশী আপুর রুমের জানালায় গিয়ে দেখলাম আপুর রুমের লাইট জ্বলছে, কিন্তু রুমে আপু নাই। আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম, আপু কোথাও নাই। হঠাৎ আপুর রুমের বাথরুম এর দরজা খুলে গেল।
আপু বাথরুম থেকে গোসল সেরে বাহির হয়ে আসলো। আপুকে দেখে আমার হার্টবিট বাড়তে লাগল। কারণ আপু তখন অবস্থায় ছিল। বাথরুম থেকে বাহিরে এসেই আপু জানালার দিকে তাকিয়ে দেখল আমি দাঁড়িয়ে আছি। আপু আস্তে আস্তে জানালার কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলল, কিরে শাওন, তুই এখনো ঘুমাসনি? আমি বললাম, আমার ঘুম আসছে না আপু। আপু বলল, বেশি রাত জাগা শরীরের জন্য ভালো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে আপুকে দেখছিলাম। আপু তখন ঘুমানোর জন্য প্রস্তুত হল। তারপরে আমাকে বলল, এবার গিয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, থ্যাঙ্কস আপু। আপু লাইট বন্ধ করে শুয়ে পড়ল। আমি আমার রুমে এসে সবকিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। একদিন আমার বাবা আর মা সকালে নাস্তা করে চাচার বাসায় গেল। আমার বাবারা দুই ভাই। আমার বাবা ছোট আর চাচা বড়। চাচার বাড়ি ঢাকা শহরেই। চাচা আমাদের মতো মধ্যবিত্ত নয়। চাচার কাপড়ের ব্যবসা আছে। নিজের চেষ্টায় চাচা তার ব্যবসা প্রতিষ্ঠা করেছে। চাচার একমাত্র ছেলে শিহাব আমার কয়েক মাসের ছোট হলেও আমরা দুই চাচাতো ভাই বন্ধুর মতো। শিহাব হচ্ছে আমার ধনী চাচার আদরের একমাত্র সন্তান। তাই শিহাব ইচ্ছামতো টাকা খরচ করে। চাচা চাচি শিহাবকে কিছুই বলে না। আমার বাবা আর মা সারাদিন চাচার বাসায় থাকবে আর ফিরবে রাতে। আজকে শুধু আমরা দুই ভাই বোন বাসায় থাকব। তাই আমি আমার রুমে বসে ভাবছি কিভাবে আপুর সাথে আরও বেশি ফ্রি হওয়া যায়। তখনই ঐশী আপু আমার রুমে এসে বলল, কি করছিস শাওন? আমি বললাম, কিছু না আপু। এমনি বসে আছি। আপু বলল, আজকে কি তোর কোনো কাজ আছে? আমি বললাম, না আপু। আমার কোনো কাজ নাই। আজকে সারাদিন আমি তোমার সাথে গল্প করব ভেবেছিলাম। যদি তুমি ব্যস্ত না থাকো। আপু বলল, ও আচ্ছা। তাহলে তুই গোসল করে ফ্রেশ হয়ে আমার রুমে আয়। আমি বললাম, ঠিক আছে আপু। আমি গোসল করে তোমার রুমে আসছি। আপু চলে যেতেই আমি তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে আপুর রুমে গেলাম। আপুর রুমের দরজা খোলা ছিল। আমি আপুর রুমের ভিতরে ঢুকে দেখলাম আপু রুমে নাই। খেয়াল করলাম আপুর বাথরুম থেকে গোসলের পানি পড়ার শব্দ আসছে। আপু হয়তো বাথরুমে গোসল করছে। তাই আমি বাথরুম এর দরজার কাছে গিয়ে বললাম, তুমি গোসল করছো নাকি আপু? আমি কি একটু পরে আসব? আপু বাথরুম এর ভিতর থেকেই বলল, আমার গোসল প্রায় হয়ে গেছে। তুই বিছানায় বসে থাকে। আমি আপুর বিছানায় বসলাম। কিছুক্ষণ পরেই আপু বাথরুম থেকে মাথা মুছতে মুছতে বাহির হয়ে আসল। আমি চোখ বড় বড় করে আপুকে দেখতে লাগলাম। মাথা মুছতে মুছতে আপু এসে আমার পাশে বসল। আপু আমাকে বলল, শাওন, ড্রেসিং টেবিল এর উপর থেকে লোশনের বোতলটা নিয়ে আয় তো। আমি বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর থেকে লোশনের বোতলটা নিয়ে ঐশী আপুর সামনে এসে দাঁড়ালাম। আপু আমার দিকে তাকাতেই আমি লোশনের বোতলটা আপুর দিকে এগিয়ে দিলাম। আমি আপুর হাতে একটু লোশন ঢেলে দিয়ে আপুর সামনেই দাঁড়িয়ে থাকলাম। তখন আপু সুন্দর করে সাজুগুজো করছিল, কিন্তু কেন আপু এমন করে সেজেছিল আমি বুঝলাম না। সেদিন রাতে বিদ্যুৎ ছিল না আর প্রচণ্ড গরমও পড়েছিল, তাই আমি বাহিরে বের হয়েছিলাম। হঠাৎ আপুর রুমের দরজা খোলা ছিল। আমি আপুর রুমের ভিতরে ঢুকে দেখলাম আপু রুমে নাই। আমি পাশের রুমে চলে গেলাম, কিন্তু সেখানেও আপু নাই। তাহলে আপু কোথায় গেল? আমার ভীষণ চিন্তা হচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম আমার পাশের রুম থেকে আপুর গলার আওয়াজ আসছে। মনে হচ্ছে চিৎকার করছে। আমি অবাক হয়ে গেলাম, কিসের চিৎকার আসছে বাবার রুম থেকে। আমি পাশের রুমে যেতেই দেখলাম রুম ভিতর থেকে লক করা। আমি জানালার পাশে গেলাম, গিয়ে দেখলাম সেখানে জানালাও লক করা। আমার মন চাচ্ছে জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ি। কি হচ্ছে রুমে? আমার বোন এমন চিৎকার করছে কেন? আমি কোনো উপায় না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করলাম, কিন্তু দরজা কিছুতেই ভাবতে পারছি না। অনেক চেষ্টার পর দরজা ভেঙে ফেললাম। দরজা ভেঙে রুমে ঢোকার সাথে সাথে যা দেখলাম তা দেখে আমার মাথা ঘুরে গেল। একটি ছেলে রুম থেকে জানালা দিয়ে পালিয়ে গেল। তাদের অনেক বুদ্ধি। আমি দেখলাম জানালা দিয়ে যেন পালাতে পারে সেই জন্য আগে থেকেই প্রস্তুত করে রেখেছে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু রুমে কে ছিল? আপু বলল, সেই জবাব কি তোকে দিতে হবে? আমি বললাম, আপু তুমি আমাকে ছোটবেলা থেকে অনেক স্নেহ করো। আর আমি যখন যা বলছি তাই করেছ। আপু তুমি আমার সাথে লুকিয়ে না, এই ঘরে আর কি ছিল? বলো আপু, আমি জানতে চাই। জানলা দিয়ে পালালো। আমার বোন কোনো উত্তর না দিয়ে আমাকে বলল, শোন, তুই আমার কাছে আর যা চাইবি তাই পাবি, কিন্তু তুমি আমাকে অন্য প্রশ্ন করিস না। আমি ভাবলাম আপু কি বলতে চায়। আমি যা চাইব তাই পাব।
আমি আপুকে বললাম, আপু ঠিক আছে, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি কি দিবে? আপু বলল, বলেই দেখ না, আমি দেখি না। আপুকে কথাটা বলতে আমার খুব ভয় হচ্ছিল। আমি আমতা আমতা করে বললাম, আপু আমি তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। আমি বাড়িতে তোমাকে আমার মনের কথাটা বলতে পারবো না। দূরে গেলে বলতে পারবো। আপু বলল, কত দূরে যেতে হবে? আমি আপনাকে বললাম, কক্সবাজার গেলেই হবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ভাইটা আমার কাছে কি এমন চাইবে যে কথাটা বাড়িতে বলতে ভয় পাচ্ছে। আমি ছোট ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম। আমি তোর সাথে ঘুরতে যাব। আমিও জানতে চাই আমার ছোট ভাইয়ের মতটা কি। হঠাৎ ছোট ভাই আমাকে ডাক দিয়ে বলল, আপু আমি যে কথা তোমায় বলবো, আর আমি তোমার কাছে যা চাইব তা কাউকে বলতে পারবে না। বিষয়টা গোপন রাখতে হবে। প্রমিস, কাউকে বলবো না। তাহলে এখনই বলে ফেল, কি বলবি, আমার কাছে কি চাস? আপু আমি আগেই বলেছি আমি বাড়িতে বলতে পারবো না। তোমাকে কক্সবাজার নিয়ে তারপর বলবো। ঠিক আছে আমার লক্ষ্মী ভাই, তাহলে চল আজই আমরা কক্সবাজার চলে যাই। আপুর কথা শুনে আমার খুব আনন্দ লাগছে, আবার অনেক ভয় লাগছে। তাহলে চলো কালই আমরা কক্সবাজার চলে যাই। পরের দিন সকালে আমি আপুকে নিয়ে কক্সবাজার রওনা দিলাম। আমরা সকাল ৮টায় বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে রওনা দিলাম। আমরা প্রায় রাত ৯টায় কক্সবাজার গিয়ে পৌঁছালাম। সারাদিন গাড়ির জার্নিতে শরীরটা আমার অনেক ক্লান্ত হয়ে গেছে। আমার চোখের পাতা কিছুতেই খোলা রাখতে পারেনি। আমি ঘুমিয়ে পড়লাম। মানে আমার আপু ঘুমিয়ে গেল। আমি আপনাকে বললাম, আপু কিছু খাবে না? আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। আপু বলল, না আমি কিছুই খাব না। উত্তর, ইচ্ছে থাকলে তুই হোটেল থেকে খেয়ে নে। আমি বললাম, আপু তোমাকে রেখে আমি কি খাইতে পারব? আপু বলল, ডিস্টার্ব করিস না, আমি ঘুমাব, তুই যা পারিস না করে। বেন বেন করিস না, কাল কথা হবে, এখন ঘুমা। আপুকে ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছিল। আমিও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা সমুদ্র সেকতে ঘুরতে গেলাম। সারাদিন ঘুরলাম। এবার আপু আমায় প্রশ্ন করল, আচ্ছা শাওন, তুই কি ভুলে গেছিস? তুই আমাকে কেন কক্সবাজার নিয়ে এসেছিস? আরে আপু ভুলি নাই, আজ রাতে বলবো। আপু যদি তুমি আমার কথা না রাখ, তাহলে আমি কিন্তু ওই দিনের রাতের ঘটনা সবাইকে বলে দিব। আপু তখন আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, শাওন আমি কি না করেছি তোর কথা রাখব না? তারপর সন্ধ্যা হয়ে আসছে। আমি আপুকে বললাম, আপু চলো হোটেলে যাই। রাতের খাবার হোটেলে খেয়ে তারপর আজ আমরা হোটেলেই থাকব। আপু তখন বলল, হোটেলে কেন? এখানে তো দুলাভাইয়ের ছোট ভাইয়ের বাসায় থাকতে পারি। আর আমরা তো গতকাল এখানে ছিলাম। আমরা কেন শুধু শুধু অযথা ভাড়া দিয়ে হোটেলে থাকব? আমি বললাম, হোটেল না থাকলে যে আমার মনের কথাটা বলতে পারবো না আপু। আপু তখন বলল, ঠিক আছে তুই যা বলবি তাই হবে। তারপর আমরা একটা হোটেলে গিয়ে উঠলাম। আমি আপুকে যে কথাটা বলবো সেই কথা শুনে আপু কি আমার প্রতি রাগ করবে? আমি এসব চিন্তা করছিলাম। আপু আমায় বলল, শাওন তুই কি চিন্তা করছিস? আমি আপনাকে বললাম, আপু আমি যে কথাটা বলবো তা শুনলে তুমি রাগ করবে না তো? আপু বলল, আমি কতবার বলবো আমি রাগ করব না। আমি কাউকে কিছু বলবো না, তুই নির্ভয়ে আমাকে তোর মনের কথা বলতে পারিস। আপুর কথা শুনে আমি কিছুটা সাহস পেলাম। আমি আপু বললাম, আপু আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক পছন্দ করি। আর দুলাভাই বিদেশ যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি সব সময় মনমরা হয়ে থাকো। আমি তোমার কষ্ট বুঝি। তুমি চাইলে আমি তোমার কষ্ট দূর করে দিব। আপু বলল, তুই আমার কষ্ট বুঝিস? আরে আপু ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি তোমার মনের কথা না বুঝবে কি বুঝবে? আমি জানি তোমার ভিতর কিসের অভাব কাজ করছে। ছোট ভাইয়ের কথা শুনে আমি কিছুটা আশ্চর্য হলাম। বলে কি সে আমার মনের খবর সব জানে? আচ্ছা বেশি কথা না বলে তুই বল আমার কাছে কি চাস? আপু আমি ছোটবেলা থেকেই তোমাকে আমার পছন্দ, আর তাই আমি তোমার সাথে। বল, থেমে গেলে কেন? আমার সাথে কি? আপু আসলে আমার বলতে খুব ভয় লাগছে। আরে বাবা এত ভয় করলে কি চলবে? কি বলতে চাস বলে ফেলে। আপু ওই দিন রুম থেকে যে একটা ছেলে পালিয়ে গেছিল সে কি ছিল আপু? আরে ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডস। তার সাথে তুমি কি করছিলে আপু? আপু বলল, আমি বলতে পারবো না। তুই কি বোকা, কিছুই বুঝিস না? আমি কি করছিলাম তা কি আমার মুখ থেকে শুনতে হবে? হুম আপু তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বললে আমি অনেক খুশি হব আপু। আরে পাগল ছেলে, সেটা কি বলা যায়? সেটা তো বুঝে নিতে হবে। আমি বুঝেছি আপু। তাহলে তো হলোই।
আপু আমি যা মনে মনে বুঝে নিলাম তা আমি করতে চাই। ঠিক আছে, আজ আর কোনো কথা নয়, যা হবার কাল হবে। আপুকে বললাম, আপু কাল হবে তো? আমার কথা রাখবে তো? আমি বললাম, আমি কি তোর সাথে মিথ্যা কথা বলেছি? আমারে কি তোর বিশ্বাস হয় না? যদি বিশ্বাস থাকে তাহলে এখন ঘুম, কাল সব হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ অনেক রাত হয়ে যাওয়ার কারণে গল্পটি শেষ করতে পারলাম না। তাই এই গল্পের বাকি অংশ আগামীকাল সামিয়া ব্লগে আপলোড দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।